স্কুলে চলছে গরমের ছুটি, তাই ভাবলাম গ্রাম থেকে ঘুরে আসি। কারণ প্রায় অনেক দিন গ্রামে যাওয়া হয়নি। তাই এবার গ্রামের বাড়িতে যাবার পরিকল্পনা করলাম। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রামগঞ্জে, লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। ও, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি মেহেদী হাসান সাজ্জাদ, ঢাকায় থাকি। এবার এসএসসি এক্সাম দিব। ছোটবেলা থেকে ভূত প্রেতের গল্প খুব ভালো লাগতো, যদিও আমি ভূত প্রেত ডাইনি এগুলো বিশ্বাস করি না। তার যথাযথ কারণ হলো ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি, শহরে আলোর মাঝে থাকি, তাই কোনো ভৌতিক ঘটনা দেখতে পারি না। আর শহরের বাকি 5টা ছেলের মতোই আমিও আধুনিক জগতের ছেলে বলে ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না। তো গ্রামে এসে আমি কিছুদিন ঘোরাঘুরি করলাম। 3 দিন পর বিকালে আমাদের গ্রামের বাজারে গিয়ে ঘুরছিলাম। তখন আমি দেখতে পাই দূরে আমির আলী মামা বসে আছেন। তাকে দেখে অনেকটা খুশি হলাম, কারণ ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো। আর আমার গ্রামে একমাত্র ভালো লাগার মতো মানুষ হলো এই আমির আলী মামা। তো বিকালে যখন আমি আর মামা একটু আড্ডা দিচ্ছিলাম, তখন কথায় কথায় আমি বলি, মামা, কোনো ভয়ঙ্কর ঘটনা আছে কি তোমার কাছে? আমির মামা জানতেন যে আমার ভূতের গল্প শুনতে খুবই ভালো লাগে, তাই তিনি বললেন, হ্যাঁ, আছে। আমির মামা আসলে একজন লাশবাহী গাড়ির চালক। লাশ নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়াই তার কাজ, আর এই কাজ করেই তিনি তার সংসার চালান। তিনি ঢাকার কোনো এক বড় মাপের হাসপাতালে কাজ করেন। সালটা ছিল 2014। তখন আমির মামা একটা কাজ পায়। তাকে একটা লাশ নিয়ে যেতে হবে ময়মনসিংহের কোনো এক জায়গায়। তিনি যে লাশটি নিয়ে যাবেন, ওনার মতে লাশটি স্বাভাবিক ছিল না, একটু অস্বাভাবিক ছিল। লাশটি ছিল 20 বা 21 বছরের একটি মেয়ের। সে আত্মহত্যা করেছিল। মেয়েটির নাম ছিল নাজেমা। মেয়েটি বেশ সুন্দরী ছিল এবং প্রায় 8 মাস আগে তার বিয়েও হয়েছিল। নাজেমা ও তার স্বামী দুজনেই প্রেম করে বিয়ে করেছিল। ঢাকা শহরে নাজেমার একমাত্র আপন বলতে তার স্বামীই ছিল। স্বামীর নাম হলো রাসেল। নাজেমা কোনো কারণে আত্মহত্যা করে। তার বাবা মা সহ বাকি সবাই গ্রামে অপেক্ষা করছে তার জন্য। নাজেমার লাশের সাথে একমাত্র তার স্বামী রাসেল যাবেন। তো তারা সবকিছু ঠিক করতে করতে রাত প্রায় 10টা বেজে যায়। তখন তারা ঢাকা থেকে রওনা দিল ময়মনসিংহের দিকে। যতক্ষণ ঢাকায় ছিল ততক্ষণ কোনো অস্বাভাবিক জিনিস তাদের চোখে পড়েনি, কিন্তু তারা যখন ঢাকা পার হন তার কিছুক্ষণ পর শুরু হলো আসল ঘটনা। রাসেল সাহেব বসেছিলেন পিছে এবং সামনে বসেছিল আমির মামা ও তার হেল্পার। রাত যখন 12টা বাজে, রাসেল সাহেব খুব জোরে জোরে চিৎকার করতে থাকেন আর বলতে থাকেন, ভাই, গাড়ি থামান, আমাকে বাঁচান। এই বলে পা দিয়ে জোরে জোরে গাড়িটাকে আঘাত করতে থাকে। আমির মামা এটা শুনে গাড়ি থামান। তার হেল্পারকে বলেন যে পিছনে গিয়ে দেখে আসতে, লোকটা এমন করছে কেন। হেল্পার যখন পেছনে যায়, কোনো মতেই গাড়ির দরজা খুলতে পারছিল না। হেল্পার ফিরে এসে বলে, ওস্তাদ, গাড়ির দরজা তো কোনোভাবেই খুলতে পারছি না। আমির মামা কিছু বলার আগেই তার কানে আসে সেই লোকটা আবারও চিৎকার করছে। এবার মামা সহ হেল্পার পিছনের দিকে যায়। অনেক চেষ্টা করেও তারা গাড়ির দরজাটা খুলতে পারছিল না। তারপর মামা দোয়া দুরুদ পড়ে গাড়ির দরজার উপরে হাত দিতেই গাড়ির দরজা খুলে যায় এবং তারা দেখতে পায় রাসেল তার বউয়ের পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তার কোনো হুঁশ নেই। তারা রাসেল সাহেবকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু রাসেল সাহেব চোখ খুলছিলেন না। তারপর রাসেল সাহেবের চোখে পানি ছিটিয়ে দিতেই তার হুঁশ ফিরে আসে। সে যে অনেক ভয় পেয়েছে এটা তার মুখ দেখেই বোঝা যায়। যেহেতু আমির মামা এই ধরনের কাজগুলো করেন, তাই এইসব বিষয়ে তার ভালো ধারণা আছে। তিনি কয়েকটা দোয়া পরে রাসেল সাহেবকে ফু দিয়ে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? রাসেল সাহেব তাদেরকে বললেন যে সে যখন গাড়িতে ছিল তার বউ মানে নাজেমা নাকি তাকে ডাকছিল। রাসেল সাহেব মনে করেছিল এটা তার মনের ভুল, তাই সে চুপ করে বসেছিল। তার কিছুক্ষণ পর রাসেল সাহেব দেখতে পারে যে কফিন বক্সটা নড়ে উঠল। রাসেল সাহেব তাও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেন।
তার মনে হলো হয়তো রাস্তা ভাঙা, যার কারণে কফিনটা বারবার নড়ে উঠছে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো যদি রাস্তাই ভাঙা হয় তাহলে সে কেন কিছু অনুভব করছে না। তার কিছুক্ষণ পর, প্রায় 10 মিনিট হবে, সে তার বউয়ের কথা চিন্তা করছিল। তখন সে শুনতে পায় যে তার বউ তাকে ডাকছে, কিন্তু এবার তার ডাক স্বাভাবিক ছিল না। ডাকটা অর্ধেক পুরুষ গলায়, অর্ধেক নারী গলার। এবার তিনি একটু ভয় পেয়ে যান। রাসেল সাহেব ভাবতে লাগলেন এসব তার মনের ভুল। তার বউ তো মারা গেছে, সে তাকে কিভাবে ডাকবে? তাই তিনি বসে বসে আবারও তার বউয়ের কথাই ভাবছিল। ঠিক তখনই সে শুনতে পায় যে কফিন বক্স থেকে তার বউ বলছে, এইবার আর ছাড়বো না তোকে, তুইও আমার সাথে যাবি। আমরা দুজনে একসাথে কবরে যাব। আমাকে কবরে রেখে একা দুনিয়াতে থাকবি, তা আমি কখনো হতে দেব না। এইটা শুনে রাসেল সাহেবের শরীর ঘামতে থাকে, মনে মনে আল্লাহকে ডাকতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে থাকে বাঁচার জন্য। যখন আমির মামা গাড়িটা থামান ঠিক তখনই সে গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি কোনো মতেই গাড়ির দরজা খুলতে পারছিলেন না। এবং তিনি তখনও শুনতে পারেন যে নাজেমা ভয়ঙ্করভাবে বলছে, কই যাস তুই আমাকে একা ফেলে? আমার সাথে আয়, আমি তোকে আমার সাথে নিয়ে যাব। এইটা শুনে রাসেল সাহেব পিছনে ফিরে তাকান। তিনি দেখতে পান নাজেমার ভয়ঙ্কর এক রূপ তার সামনে দাঁড়িয়ে আছে। নাজেমার চোখ দুটো নেই, তার মুখটা রক্তশূন্য হয়ে রয়েছে। তার দেহের বিভিন্ন স্থানে কাটা দাগ, সেগুলো সেলাই করা। নাজেমা রাসেলের দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক পৈশাচিক হাসি হাসতে লাগলো। রাসেল তার চোখের উপর বিশ্বাস করতে পারছিল না সেটা কি দেখছে। চোখের পলকেই নাজেমা রাসেলের গলা চেপে ধরে। রাসেল এক বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপর আমার হুঁশ ফিরল আর দেখি আমি আপনাদের সামনে। এটা শুনে মামা বললেন, আপনি ভয় পাবেন না। দেখেন তো ভাই, কেন জানি গলাটা অনেক ব্যথা করছে। আমির মামা ভালো করে দেখলেন, আসলেই তার গলায় আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। কিন্তু আমির মামা তাকে আর কিছু বলল না। আসলে মামা চাচ্ছিলেন না কোনো কারণে রাসেল সাহেব ভয় পেয়ে যাক। এই ভেবে মামা রাসেল সাহেবকে বলেন, মনে হয় আপনাকে কোনো পোকামাকড় কামড় দিয়েছে। আপনি যা দেখেছেন সব ভুল দেখেছেন। ওইসব আপনার মনের ভুল। মামা এটা বলে রাসেল সাহেবকে কোনো রকম সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু রাসেল সাহেব আর কোনো মতেই পিছনে বসবেন না। তিনি বলেন, না না না, আমি সামনে বসবো, আর আপনার হেল্পারকে আপনি পিছনে বসান। আমির মামা এটা করতে চাচ্ছিলেন না। রাসেল সাহেব আকুতি বিনতি করতে লাগলো। আমির মামা ভাবতে লাগলেন কি করা যায়। রাত তখন 1:20 মতো। তখন হেল্পার বলে উঠল, ওস্তাদ, এক কাজ করি, সবাই একটু চাপাচাপি করে সামনেই বসি। হেল্পার কথাটা শেষ না করতেই রাসেল সাহেব বলে উঠলেন, হ্যাঁ ভাই, আমার বেশি জায়গা লাগবে না, আপনারা আমাকে একটু বাঁচান। আমির মামা আর কিছু বলতে পারলেন না, তাই তিনি রাজি হলেন। গাড়ি আবার চলতে শুরু করলো, কিন্তু আমির মামার মনে হচ্ছে গাড়িটা অনেক ভারী। যতই গতি বাড়ানো হচ্ছে না কেন, গাড়িটি একটি নির্দিষ্ট গতিতেই চলছে। গাড়ির গতি বাড়ছেও না, আবার কমছেও না। তখন রাসেল সাহেব একটু রাগী গলায় বলে উঠল, এই যে ভাই, কি সমস্যা? ফাঁকা রাস্তা, জোরে চালাচ্ছেন না কেন? এত কম গতিতে গাড়ি চালালে কি হবে? আমির মামা কিছু না বলে ইশারায় গাড়ির মিটার দেখালো, যা দেখে রাসেল সাহেব ও তার হেল্পার দুজনেই চুপ হয়ে যায়। তারপর রাসেল সাহেব ও তার হেল্পারকে আমির মামা বলে, ভাই, আপনারা আল্লাহ খোদার নাম নিতে থাকেন। তার কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাত তখন 2:30 বাজে। হঠাৎ আমির মামা গাড়ি থামান। তিনি হঠাৎ করেই ব্রেক করেন। রাসেল সাহেব রাগী গলায় বললেন, আবার কি হলো? এমনভাবে কি কেউ ব্রেক করে? কেন ব্রেক করেছেন? আমির মামা কিছু বললেন না। আমির মামা তার হেল্পারকে বলেন,
এই দেখ তো, গাড়ির সামনের চাকার নিচে কিছু আছে কিনা। হেল্পার ও মামা কিছুই দেখতে পেলেন না। তখন রাসেল সাহেব আবার বলে ওঠেন, ভাই ভাই আপনি তাড়াতাড়ি গাড়িতে চলে আসেন। আমির মামা গাড়িতে উঠে বলেন, কি হয়েছে? আপনি আপনি আগে গাড়িটা চালান। মামা আবার গাড়ি চালানো শুরু করলো। তখন রাসেল সাহেব বললেন, আসলে ভাই কি যে বলবো, আপনারা যখন গাড়ি থেকে বাইরে বের হয়ে যান তখন আমি শুনতে পাই নাজেমা আবার আমার নাম ধরে ডাকছে আর বলছে, যাবি কত দূর, তোকে তো আমার সাথে যেতেই হবে। এই বলে সে হাসতে থাকে। আমি যখন গাড়ি দরজা খুলতে যাই তখন আবারও দরজা খুলতে পারছিলাম না, তাই জোরে জোরে চিৎকার করে আপনাদের ডাকা শুরু করি। আচ্ছা ভাই বলেন তো, আপনি ওই সময় এত জোরে ব্রেক করেছিলেন কেন? আমির মামা বললেন, আমি দেখলাম একটা কালো বিড়াল গাড়ির চাকার নিচে চলে আসছে। আমি ওটা দেখে যখন ব্রেক দিই ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। বিড়ালটা গাড়ির নিচে চলে আসে। কিন্তু আজব ব্যাপার, আমি আর আমার হেল্পার যখন নেমে দেখি তখন সেখানে কিছুই ছিল না। এটা শুনে সবাই চুপ হয়ে যায় এবং গাড়ি রাতের অন্ধকারে চলতে থাকে। চারিপাশে কোনো সারা শব্দ নেই। রাত তখনও আছে। মামা তখন ঘড়ির দিকে তাকায় এবং দেখতে পায় ঘড়িতে 4টার কাছাকাছি বাজে। তখন তিনি সামনে একটি বাজার দেখতে পান। সেখানে কেবল একটি চায়ের দোকান খোলা ছিল। তারা সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করেন, চা নাস্তা করে নেন। তারপর 3জন সেখানে বসে থাকেন। ফজরের আজান দেওয়ার পরে তখন গাড়ি নিয়ে আবার রওনা দেন। তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে আরও কিছুক্ষণ লাগবে। লাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছাতে 6টার কাছাকাছি বেজে গেল। তারপর লাশ বুঝিয়ে দিয়ে হিসাব নিকাশ করে সকাল 7টা বা 8টার দিকে আবার রওনা দিল ঢাকার দিকে। মামা দেখলেন তার গাড়ি এখন ঠিকমতো কাজ করছে। তবে মামার মনে কিছু কথা থেকেই যায় যে তাদের সাথে কাল সারা রাত হলোটা কি, আর যেখানে যেতে তাদের সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টার মতো লাগার কথা সেখানে তাদের 8 ঘন্টা লেগে গেল। আর গাড়িরই বা কি হয়েছিল, আর গাড়ির নিচে বিড়ালটাই বা গেল কই? এই প্রশ্নগুলোর উত্তর মামা আজও পাননি। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get